where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় স্টুডেন্ট, তোমরা গত কয়েকটি পরপর ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা আমি আলোচনা করছি সে সম্পর্কে আশা করি অনেকটাই অবগত হয়েছো। আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ধারণা, কনসেপ্ট অফ হিস্ট্রি, আজকে আশা করছি তোমাদের এই ইউনিটটা টোটালটা আমি কমপ্লিট করতে পারবো। তোমাদের প্রথম দিনে আমি কিছু কোশ্চিন বলেছিলাম, আজকে বাকি কোশ্চিনগুলো তোমাদের জন্য আমি করিয়ে দেব। আমাদের যে পর্যন্ত আলোচনা হয়েছিল যে ভারতের আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র, সাময়িক পত্র, সংবাদপত্র, চিঠিপত্র, এমনকি ব্যক্তিগত চিঠিপত্র কতখানি গুরুত্বপূর্ণ, এটা আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম। তো এর মধ্যে যেটুকু বাকি ছিল সেটা হচ্ছে চিঠিপত্র এবং সাময়িক পত্র, ব্যক্তিগত চিঠিপত্র কিছু, এই জিনিসগুলো এবং পত্র পত্রিকা, এই পর্যন্ত আমাদের বাকি ছিল। তোমাদের পরীক্ষায় এবারে যেটা ভীষণ আমাদের মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ, সেই কোশ্চিনগুলো আমরা ধরে ধরে ডিটেলসে আলোচনা করছি এবং অন্যগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা স্বল্প সময়ে। তো আজকে যেটি আলোচনা হবে চিঠিপত্র, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় চিঠিপত্র কতখানি গুরুত্বপূর্ণ। তোমাদের আমি এর আগের দিন ক্লাসে বলেছিলাম যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র কতখানি সঠিক, সেগুলো সেই সময়কার আত্মজীবনী এবং স্মৃতিকথা থেকে আমরা বিচার করতে পারি। এই আত্মজীবনী স্মৃতিকথাও সে সময়ে কতখানি ঠিক, সে সময়ের সমসাময়িক পত্রপত্রিকা এবং চিঠিপত্রগুলো আমাদের হেল্প করে। তাহলে একজন ঐতিহাসিকের কাছে তিনি যে তথ্যটি তুলে ধরছেন সেটা কতখানি গুরুত্বপূর্ণ এবং তথ্যটি কতটা ঐতিহাসিক সমৃদ্ধ, তিনি পরপর ক্রমানুযায়ী যদি নেমে আসেন তাহলে তথ্যটি তিনি সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরতে পারবেন। তো চিঠিপত্রের মধ্যে ব্যক্তিগত চিঠিপত্র আধুনিক ইতিহাস রচনাও একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময় পরিস্থিতি, তার সেই সময়কালে আমেরিকার প্রায় প্রচুর সৈন্য এই বিশ্বযুদ্ধে যোগদান করেছিল এবং সেইখানে তাদের আত্মীয় পরিজনরা 1,60,000 চিঠি লিখেছিলেন। সেই চিঠিগুলো আজও সংরক্ষিত এবং সেই চিঠিগুলো ইতিহাস রচনায় কেন গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, চিঠিগুলো থেকে পরিষ্কার সেই সময়ের জনজীবন কি চাইছে, যুদ্ধ সম্পর্কে তারা কি চাইছে এবং যুদ্ধে তাদের সেনাবাহিনীতে কারা যোগদান করেছে, তাদের পারিবারিক মানসিক পরিস্থিতি কি, যুদ্ধ চলাকালীন গোটা দেশের একটা সামগ্রিক পরিস্থিতি কিন্তু সেই চিঠিপত্র থেকে আমরা বের করতেই পারি।
এছাড়া তোমরা জানবে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিঠি, প্রমথনাথ বসুর লেখা চিঠি, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র, এগুলো আছে। এই চিঠিপত্রগুলোর মধ্যে সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের সেটাই সিলেবাসে বেশি করে আলোচনা করা হয়েছে, সেই চিঠিটি হচ্ছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি। তোমরা জানো প্রিয় স্টুডেন্ট যে জওহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী, এবং তিনি উনার ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেনি তার আগে উনি যে বিভিন্ন পর্যায়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত, সেই প্রেক্ষাপটে 1928 খ্রিস্টাব্দে উনি যখন তার পৈতৃক বাড়ি এলাহাবাদ, সেই এলাহাবাদে পৈতৃক বাড়িতে থাকাকালীন তার 10 বছরের নিজের মেয়ে ইন্দিরা গান্ধী, এই ইন্দিরা তখন মুসৌরিতে পড়াশোনা করছিল। তো মুসৌরিতে পড়াশোনাকালীন তখন এইটুকু বাচ্চা মেয়ের বয়স হচ্ছে 10 বছর, সেই মেয়েকে বাবা 30টি চিঠি লিখেছিলেন। কোনো বইয়ে তোমরা 23টি পাবে, এগুলো বিতর্কিত, কিন্তু সার্বিকভাবে আলোচনা এবং দেখার পর আমার মনে হয়েছে 30টি চিঠি হবে। সেই 30টি চিঠি জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। সেই চিঠিগুলো কবে লিখেছিলেন? 1928 খ্রিস্টাব্দে। বেশ, 1929 খ্রিস্টাব্দে সেই চিঠিগুলো ল জার্নাল প্রেস, একটি প্রেস, সেই চিঠিগুলোকে 30টি চিঠিকে একটি পুস্তিকাকারে আমাদের সামনে তুলে ধরে, মানে একটা ছোট বইয়ের মতো। 1929 খ্রিস্টাব্দে সেই বইটির নাম হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, সেই পুস্তিকাটির নাম হয়। এই পুস্তিকাটি ভারতবর্ষের আধুনিক ইতিহাস চর্চায় ভীষণ একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এই চিঠিটির পরবর্তী ক্ষেত্রে আমাদের হিন্দি অনুবাদ হয়। হিন্দি অনুবাদ করেন মুন্সি রামচাঁদ। মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ হিন্দি অনুবাদ করে পরবর্তী ক্ষেত্রে। সেই হিন্দি অনুবাদের নাম হয় পিতা কা পত্র পুত্রিকা নাম। কি বললাম? পিতা কা পত্র পুত্রিকা নাম। পিতা কা পত্র পুত্রিকা নাম। আবার এই বাংলা অনুবাদ, এর বাংলা অনুবাদ পরবর্তী ক্ষেত্রে বেরিয়েছে, সেটার নাম হচ্ছে কল্যাণীয়াসু ইন্দু। তাহলে সার্বিকভাবে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্দিরা গান্ধীকে লিখা জওহরলাল নেহরুর চিঠি 1928 খ্রিস্টাব্দে, সেই চিঠিটি পরবর্তী ক্ষেত্রে ল জার্নাল প্রেস 1929 খ্রিস্টাব্দে একটা পুস্তিকাকারে বের করে। তার নাম হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার।
এটার হিন্দি অনুবাদ পরে করেন মুন্সি প্রেমচাঁদ। এই মুন্সি প্রেমচাঁদ তখন নামকরণ হয় পিতা কা পত্র পুত্রিকা নাম। এটার পরবর্তী ক্ষেত্রে বাংলা অনুবাদ হয় কল্যাণ নিয়াসু ইন্দু। বেশ, এইবারে আমরা চলে আসি যে এই চিঠিটি একজন 10 বছরের বাচ্চা মেয়েকে জওহরলাল নেহরু লিখছেন আধুনিক ইতিহাস চর্চায় কতখানি গুরুত্বপূর্ণ। অবশ্যই জওহরলাল নেহরু এই চিঠিটি যখন লিখছেন, সেই চিঠিতে তিনি উল্লেখ করছেন বাচ্চা মেয়ের প্রতি যে এই পৃথিবীর যখন সৃষ্টি হয়েছিল, কিভাবে সৃষ্টি হয়েছিল, এই পৃথিবীতে জীবজন্তুর আগমন কিভাবে হয়েছিল, মানব জাতির বিবর্তন কিভাবে হলো, এই পৃথিবীর সমস্ত যে ক্রিয়াকলাপ, টোটাল বিষয়টি তিনি উনার পরিভাষায় তুলে ধরছেন তার মেয়ের কাছে লিখা চিঠিতে। মাত্র 10 বছরের ছোট মেয়ে, সেই মেয়ে ইন্দিরা গান্ধী, তিনি মুসৌরিতে তখন পড়াশোনা করছেন এবং বাবা তার মেয়েকে চিঠিতে বলছেন যে পৃথিবী সৃষ্টি কেন হলো, সৃষ্টির আবির্ভাব কিভাবে হলো, মানুষের বিবর্তন কিভাবে হলো, মানুষ আস্তে আস্তে উন্নত পর্যায়ে কিভাবে যাচ্ছে। আর কি তিনি বলছেন এই চিঠির দ্বারা, এই চিঠি যে সময় লিখছেন, তোমরা সালটা দেখতে পাচ্ছ প্রিয় স্টুডেন্ট, 1928। এই প্রেক্ষাপটে গোটা ভারতবর্ষে একটা জাতীয়তাবাদী বিপ্লববাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই সময় ভারতবর্ষে সাইমন কমিশন চলে এসেছে। ওনার কাজ কি? ভারতের শাসনতন্ত্র রচনা করা, মন্টিগু চেমসফোর্ড আইনকে পুনরায় বিবেচনা করে দেখা। অথচ সেই যে কমিশন, সেই কমিশন যাদের জন্য কাজ করবে, ভারতীয়দের জন্য, সেই ভারতীয় কোনো ছেলেকে সেই কমিশনে নেওয়া হচ্ছে না। এই জন্য গোটা ভারতবর্ষব্যাপী সাইমন গো ব্যাক একটা স্লোগান উঠেছে এবং সেই গো ব্যাক স্লোগানে লালা লাজপত রায় বীরের মতন মৃত্যুবরণ করছেন। এই প্রেক্ষাপটে জওহরলাল নেহরু তার মেয়েকে চিঠিটি লিখছেন যে পৃথিবীর এই যে বিবর্তন এবং মানব জাতির এই যে ক্রম পর্যায়ে উন্নতির জায়গায় এসেছে, কিভাবে হয়েছে, এটা তিনি কিন্তু তুলে ধরছেন। তিনি তার চিঠির দ্বারা তিনি বলছেন যে পৃথিবীতে এই যে মানুষ, কিছু মানুষ বলে যে আমরাই বর্ণশ্রেষ্ঠ জাতি, এইটা সর্বাংশে গায়ের রং দেখে ঠিক নয়। কারণ শরীরের রং, এই রংটি ডিপেন্ড করে ওই মানুষ প্রজাতি কোন ভৌগোলিক পরিবেশে মানুষ বাস করছে এবং তার পরিবেশ, তার উপরে তার গায়ের রংটি ডিপেন্ড করে। সুতরাং বর্ণশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ যে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে, তিনি তা খণ্ডন করছেন। ধর্ম হিসাবে বলছেন তিনি যে মানব জাতির শ্রেষ্ঠ ধর্মই হচ্ছে মনুষ্যত্ব ধর্ম। এই ধর্ম নিয়েই আজ পৃথিবীতে কিন্তু হানাহানি, দাঙ্গাগুলো বিভৎস আকার রূপ ধারণ করছেন। উনি বলছেন তার লেখা চিঠিতে মেয়েকে যে ধর্মটা কিভাবে এসেছিল, তার মেয়েকে তুলে ধরছেন যে এই ধর্মটা কিভাবে পৃথিবীকে এসেছিল তুমি কি জানো? মানুষ প্রথম পৃথিবীতে যখন ধর্ম আসে এই ভয়কে কেন্দ্র করে, ভয়, মানুষ বন জঙ্গলে বাস করত, সেই বন জঙ্গলে যখন প্রাকৃতিক দুর্যোগ হতো, বন্য পশুরা আক্রমণ করত, তখন মানুষ কি করত? সেই নিরাপদ আশ্রয়ের স্থানে সে ছুটে যেত এবং সেইখানে গিয়ে অনেক সময় মানুষ পাহাড়ের গুহায় আশ্রয় নিত। গুহায় আশ্রয় নেওয়ার পর সে কী করত? দেওয়ালে চিত্র অঙ্কন করত বিভিন্ন পশু পাখির, যেন ওই পশু পাখি যেন আর তাকে ভবিষ্যতে আক্রমণ না করে। তো প্রকৃতির পূজা করত মানুষ। তো এই যে পূজা অর্চনাটা কিন্তু এসেছে আমাদের ভয় থেকে। এই সুন্দর পরিভাষায় জওহরলাল নেহরু তার মেয়েকে চিঠিতে তুলে ধরছেন। সেই চিঠির নাম হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এইটার দ্বারা আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ফার্স্ট, আমরা উনাকে কিভাবে চিনতে পারি? একজন মানবিক, ধর্মীয় নিরপেক্ষ জেন্টেলম্যান এবং ভীষণ শিক্ষিত। তার নিজের লেখা বই আছে, অ্যান অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়া, তোমরা যখন বড় হবে পড়বে, আমরা এখন পড়ি। তো সেই লেখা বইগুলো থেকে আমরা জানতে পারি পণ্ডিত নেহরুর মানসিকতা, তার ধর্মীয় নিরপেক্ষ নীতি। তার এই লেখা চিঠি প্রমাণ করে আন্তর্জাতিক এবং
জাতীয় স্তরের মধ্যে কিভাবে তিনি সমন্বয় সাধন করেছেন। একটি মেয়েকে চিঠি লিখছেন, একদিকে তিনি বলছেন যে পৃথিবী কিভাবে সৃষ্টি হচ্ছে, আদিলগ্ন কিভাবে জীবকুলের সৃষ্টি হলো, মানুষের বিবর্তন কিভাবে হচ্ছে, অন্যদিকে তিনি মেয়েকে তুলে ধরছেন যে বর্ণশ্রেষ্ঠ বা ধর্ম এই ব্যাপারগুলো মেয়েকে তিনি প্রথম থেকে অবগত করছেন যে এই জিনিসগুলো কোনটা খারাপ কোনটা ভালো। তো এই চিঠির দ্বারাই আমরা নেহেরুর আন্তর্জাতিকতাবাদ এবং জাতীয়তাবাদের একটা সমন্বয়ের আমরা কিন্তু সংমিশ্রণের ছবি পেয়ে যাই। এই চিঠিটি তোমাদের এইবারের মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং এই চিঠিটির উপরে তোমরা গুরুত্ব দেবে, নাহলে 1 আর 2 মার্কের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। চিঠিটির নাম হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এটার হিন্দি অনুবাদ করেছেন বিখ্যাত সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ। পিতাকা পত্র পুত্রিকা নাম এই আকারে বাইরে আমাদের বই আছে এবং এটার বাংলা অনুবাদ বেরিয়ে গেছে রিসেন্ট, সেটার নাম হচ্ছে কল্যাণিয়া সুইন্দু। তো টোটাল এই যে বেসরকারি চিঠিপত্র, এই চিঠিপত্র ভারতবর্ষের আধুনিক ইতিহাস জানার জন্য আমাদের সামনে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। এই চিঠিপত্র পরে এইবারে আমরা আধুনিক ইতিহাস, এই যে ইতিহাসের ধারণা, এই ইতিহাসের ধারণায় আমরা যেটা বিশেষ করে গুরুত্ব দেব সেটি হচ্ছে সমসাময়িক পত্রপত্রিকা, এবং সেই পত্রপত্রিকার মধ্যে ভীষণ দুটো পত্রিকা ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে বঙ্গদর্শন এবং সমাচার দর্পণ, এবং হচ্ছে তোমার আরও পত্রপত্রিকা আছে হিন্দু প্যাট্রিয়ট, তারপরে সন্ধ্যা, এই সমস্ত পত্রপত্রিকাগুলো। তো তোমাদের জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মনে হয়েছে এবং তোমাদের সিলেবাসেও আছে এবারের মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বঙ্গদর্শন আর সমপ্রকাশ। তো বঙ্গদর্শন আর সমপ্রকাশ এই দুটো পত্রপত্রিকা তোমাদের এইবারে 4 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বঙ্গদর্শন দেখতে পাচ্ছ তোমরা। তো সমসাময়িক পত্রিকা এবং চিঠিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতখানি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। আমরা বঙ্গদর্শনে যাব, তার আগে কিছু পত্রপত্রিকার নাম এবং তার রাইটারদের নামটা আমাদের জানতে হবে 1-2 মার্কের জন্য। এগুলো আমি লিখছি না, তোমাদের সামনে আলোচনা করছি। সেগুলি কি কি? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট, তোমরা জানো নীল বিদ্রোহের কাহিনী উনি তুলে ধরেছিলেন। আমাদের ভারতবর্ষের প্রথম পত্রিকা জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে বেঙ্গল গেজেট। তারপরে আমরা 1780 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট, তারপরে আমরা ক্রমানুযায়ী নামবো। সেই ক্ষেত্রে হচ্ছে সমাচার দর্পণ বাংলা ভাষায় সাপ্তাহিক পত্রিকা 1818 খ্রিস্টাব্দে, দিগদর্শন মাসিক পত্রিকা 1878 খ্রিস্টাব্দে মার্সমান কর্তৃক সম্পাদিত। এই পত্রিকাগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবার তোমাদের পরীক্ষায় কিন্তু 1 মার্ক এবং 2 মার্কের জন্য। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা, এই পত্রিকাটি ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই এতগুলো অনেক পত্রপত্রিকা আছে, কেশরী, মারাঠা, তিলকের। তো আমাদের এতগুলো পত্রপত্রিকার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট যেটা, সেই দুটো পত্রপত্রিকা আমাদের সিলেবাসে বেশি করে আলোচনা করা হয়েছে। একটার নাম হচ্ছে বঙ্গদর্শন আর একটার নাম বললাম সমপ্রকাশ। তো এই বঙ্গদর্শন পত্রিকা প্রথম লেখা হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। অবশ্যই এটি একটি মাসিক পত্রিকা। যিনি লিখেছিলেন বা পত্রিকাটি সম্পাদনা করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্গদর্শন পত্রিকাটি উনি ছিলেন সম্পাদক। এই বঙ্গদর্শন পত্রিকাটির 3টি যুগ আছে। 1872 থেকে 1876 পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগ। 1876 থেকে 1887 খ্রিস্টাব্দ পর্যন্ত সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই করেছিলেন।
উনার যুগ, এবং 1901 খ্রিস্টাব্দ হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যুগ। তো বঙ্গদর্শন পত্রিকাটি একটি মাসিক পত্রিকা, এবং এই পত্রিকা সম্পাদনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের এবারের পরীক্ষায় 4 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভারতবর্ষে আধুনিক ইতিহাস চর্চায় বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ কতখানি গুরুত্বপূর্ণ। 4 মার্কের জন্য দুটো পত্রিকাই কিন্তু ইম্পর্টেন্ট। তো বঙ্গদর্শন পত্রিকাটা আমি বললাম 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা থেকে আমরা কি জানতে পারি তোমাদের মনে সেটাই জিজ্ঞাস্য। বেশ, এই পত্রিকাতে প্রিয় স্টুডেন্ট তোমরা জানো যে আমাদের ভারতের জাতীয়তাবাদের বাইবেল বলা হয়, ভারতীয়দের জাতীয়তাবাদের বাইবেল, সেই বিখ্যাত উপন্যাস আনন্দমঠ। কি বললাম? আনন্দমঠ। আনন্দমঠ এই গ্রন্থেই আনন্দমঠ লেখা হয় 1882 খ্রিস্টাব্দে, কোনো বইয়ে তোমরা 1883 খ্রিস্টাব্দে পাবে। তো বঙ্গদর্শন পত্রিকার মধ্যে বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল যাকে বলা হয় আনন্দমঠ। আর এই আনন্দমঠেই আমাদের বিপ্লবীদের প্রেরণা, বিপ্লবীদের উদ্দীপনার সৃষ্টি করতে একটি গান তোমরা প্রিয় স্টুডেন্ট জানো, সেই গানটি হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম আমাদের এখন যে জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত আর জাতীয় স্তোত্র জনগণমন আর জাতীয় স্তোত্র বন্দে মাতরম, 1937 খ্রিস্টাব্দে আমাদের জাতীয় কংগ্রেস এই গানটিকে জাতীয় স্তোত্রের হিসাবে স্বীকৃতি দেয়। এবং সেই সময় বঙ্গদর্শন পত্রিকায় তার যে পত্রিকা, সেই পত্রিকার অভ্যন্তরস্থ যে আনন্দমঠ, সেই উপন্যাসে বিখ্যাত গান বন্দে মাতরম গানটি কিন্তু লেখা হয়। তো ভারতবর্ষের আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্কিমচন্দ্রের এই বঙ্গদর্শন পত্রিকাটি থেকে আমরা কি কি জানতে পারি? আমরা জানতে পারি যে নীল বিদ্রোহ ভারতবর্ষে হয়েছিল, তোমরা জানো যে নদিয়ার চৌগাছায় দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস, যাদেরকে বাংলার ওয়াট টাইলার বলা হয়, তোমরা এর পরবর্তী অধ্যায়ে যখন আমরা যাব তখন এটা ডিটেলসে আলোচনা করব। সেই নীল বিদ্রোহের কাহিনী, পরবর্তী পরিস্থিতি কি ছিল, এবং নীল বিদ্রোহের পরবর্তীকালে ভারতবর্ষে অন্যান্য বিদ্রোহগুলো এই পত্রিকায় কিন্তু স্থান পেয়েছিল। বঙ্গদর্শন পত্রিকায় আর কি গুরুত্ব পেয়েছিল, যে সেই সময়ে তোমরা জানবে ইম্পর্টেন্ট যে বিধবা বিবাহের প্রচলন হয়েছিল, তাই তো? হ্যাঁ, বিধবা বিবাহের প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ডালহৌসি এবং লর্ড ক্যানিং। লর্ড ডালহৌসির রাজত্বকালের শেষ দিকে লর্ড ক্যানিং এটা আইন হিসাবে পাশ করেছিলেন। তো বিধবা বিবাহের প্রচলন, বিধবা বিবাহ 1856 খ্রিস্টাব্দে যখন বিধবা বিবাহ পুনরায় চালু করা হলো আইনের দ্বারা, সেই সময় ভারতীয় তথা বাঙালিদের মানসিকতা কি ছিল, এই মধ্যবিত্ত সমাজ বিধবা বিবাহকে কিভাবে নিয়েছিল। স্ত্রী শিক্ষার যে প্রসার ঘটছে, ভারতের এই যে দামাম ছেলেরা যারা নবজাগরণের অগ্রদূত, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখরা, সৈয়দ আহমেদ খাঁ, এদের অনুপ্রেরণায়, ডিরোজিও এদের অনুপ্রেরণায় সে সময় ভারতবর্ষের রক্ষণশীল সমাজ কিভাবে নিচ্ছে এই ভালো কাজগুলো। সতীদাহ প্রথা বন্ধ হয়ে যাচ্ছে, বিধবা বিবাহ চালু হয়ে যাচ্ছে, অসবর্ণ বিবাহ চালু হচ্ছে 1872 খ্রিস্টাব্দে আইন করে। তো এই জিনিসগুলোকে বাঙালি মধ্যবিত্ত সমাজ কিভাবে নিচ্ছে, স্ত্রী শিক্ষার প্রসারের জন্য মধ্যবিত্ত সমাজ কোন চোখে দেখছে, সমস্ত কিছু কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকায় এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আলোচনা করতেন। সেই সময়ে যে ভারতবর্ষে যে একটা জাতীয়তাবাদী অনুপ্রেরণায় বিপ্লবীরা দীক্ষিত হয়ে উঠেছে, এবং বিপ্লবীদের কাছে এই বিখ্যাত সঙ্গীত বন্দে মাতরম একটা অনুপ্রেরণার সৃষ্টি করছে বিপ্লবে যোগদানের জন্য, সেটা কিন্তু আমরা এই বঙ্গদর্শন পত্রিকার দ্বারা আমরা জানতে পারি।
আর কি কি জানতে পারি? এই সময় বিভিন্ন এই বঙ্গদর্শন পত্রিকায় কে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী গড়ে উঠেছিল, একটা গোষ্ঠী গড়ে উঠেছিল, এবং বিশেষ করে একটা সাহিত্যিক গোষ্ঠী। সেই সাহিত্যিক গোষ্ঠীর মধ্যে কারা কারা ছিল তোমরা শুনলে অবাক হবে। দীনবন্ধু মিত্র, হরপ্রসাদ শাস্ত্রী, এই নামকরা লোকগুলো এই একটা সাহিত্য সভায় কিন্তু আসতো। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে বঙ্গদর্শন যখন দুপুরবেলায় পাড়ায় আসতো তখন অনেক মানুষের চোখে আর ঘুম আসতো না আনন্দে, যে বঙ্গদর্শন পেপারটা পড়তে হবে। তাহলে আধুনিক ইতিহাস রচনায় এই পত্রিকাটির ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ইতিহাসে। এরপরে আমরা চলে যাব হচ্ছে বঙ্গদর্শনের পরে সমপ্রকাশ। সমপ্রকাশ নামটি দেখে তোমরা বুঝতে পারছো যে এই রকম নামকরণ কেন? হ্যাঁ, অবশ্যই সেটি সোমবারে প্রকাশিত হতো। সোম প্রকাশ, সমপ্রকাশ পত্রিকা, এটি প্রতি সোমবার করে প্রকাশ হতো। এবং এটার যে সম্পাদক ছিলেন তার নাম হচ্ছে দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে ওনার উপাধিটা তিনি নিয়েছিলেন বিদ্যাভূষণ। তো এই সমপ্রকাশ প্রতি সোমবার প্রকাশ হতো, এবং এই পত্রিকার যিনি সম্পাদনা করেছিলেন তার নাম আমরা বললাম দ্বারকানাথ বিদ্যাভূষণ। ওনার নাম ছিল দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে ওনার সংস্কৃতে পাণ্ডিত্য, নিজে একজন সাংবাদিক ছিলেন, বিখ্যাত লেখক ছিলেন। তো এই সংস্কৃতে পাণ্ডিত্যের জন্য তার উপাধিটি তাকে দেওয়া হয়েছিল 1846 খ্রিস্টাব্দে বিদ্যাভূষণ। তো দ্বারকনাথ বিদ্যাভূষণ এই সমপ্রকাশ পত্রিকার প্রকাশনা করেছিলেন। তোমাদের ভীষণ এটা মাথায় রাখতে হবে। এই পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশ হতো বলে এই রকম নামকরণ হয়েছিল। এই পত্রিকার বিশেষত্ব কি? এই পত্রিকাটি ভীষণ তোমরা মাথায় রাখবে, এই পত্রিকাটি ভারতবর্ষে প্রথম রাজনৈতিক পত্রিকা, অবশ্যই সাপ্তাহিক। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? সমপ্রকাশ। তাহলে সমপ্রকাশ হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক পত্রিকা। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক পত্রিকা আমি লিখলাম। তো সমপ্রকাশ দ্বারকনাথ বিদ্যাভূষণের সম্পাদনায় প্রথম ভারতবর্ষের রাজনৈতিক পত্রিকা। এবারে আমরা চলে আসবো যে এই পত্রিকার দ্বারা ইতিহাসে এই পত্রিকাটি কতখানি গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাস চর্চায়, তাই তো? হ্যাঁ, এই সমপ্রকাশ পত্রিকাটি প্রথম ভারতবর্ষের এমন এক পত্রিকা যে পত্রিকা ক্রমাগত গভর্নমেন্ট বিরোধী একটা তকমা পেয়েছিল। গভর্নমেন্ট বা সরকারের বিরোধী লেখা এতে ফুটে উঠত প্রথম সমপ্রকাশ গ্রন্থে। সেই তোমাদের বললাম যে আমি যে নীল বিদ্রোহের যে দুর্দশা, নীল বিদ্রোহ, এই নীল চাষটা কেন হতো বাংলায়? আমি প্রথম দিনে আলোচনা করেছিলাম যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, এবং শিল্প বিপ্লব ঘটে যাওয়ার জন্য তাদের প্রচুর কাঁচামাল নীলের দরকার প্রয়োজন হয়ে পড়েছিল। এবার ইংল্যান্ডের যে আবহাওয়া, সেখানে নীল চাষ হতো না। ন্যাচারালি ভারতবর্ষ ছিল তার উপযুক্ত নীল চাষের পরিবেশ। তো এই নীল চাষ
তোমরা জানবে প্রিয় ছাত্র যে একবার কোনো জমিতে নীল চাষ হয়ে গেলে সেখানে 4-5 বছর সেই জমি আর উর্বর হতো না, তার অনুর্বর হয়ে পড়ে থাকতো। তো এই অবস্থায় বাংলা তথা ভারতবর্ষের, বাংলায় বিশেষ করে সমস্ত কৃষিজীবী তারা ভীষণ বিক্ষোভে ফেটে পড়েছিল এবং এদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বরা এগিয়ে এসেছিল হয়ে ভারতবর্ষে 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ হয়েছিল। তো এই নীল বিদ্রোহের যে কৃষকদের উপরে যে অত্যাচার ক্রমাগত, সেই অত্যাচারের কাহিনী কিন্তু সোমপ্রকাশ গ্রন্থে ফুটে উঠেছে। আর কি কি জানা যায় সোমপ্রকাশ গ্রন্থে? আমরা সেই সময় ভারতবর্ষের ইংরেজ বিরোধী যে বিভিন্ন কার্যকলাপ, বিশেষ করে এই পত্রিকাটির ক্ষেত্রেও আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? আমরা জানি যে 1878 খ্রিস্টাব্দে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময় দেশীয় ভাষা সংবাদপত্র আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন, এই আইনটি লর্ড লিটন পাশ করে। এই আইনের দ্বারা এই পত্রিকাটি এতটাই ক্ষুরোধার ছিল এবং গভর্নমেন্ট বিরোধী সমস্ত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরত যে লর্ড লিটন বাধ্য হয়েছিলেন এই আইনের দ্বারা এই পত্রিকার প্রকাশকে বন্ধ করে দিতে। কিন্তু তিনি দীর্ঘদিন এই আইনের দ্বারা পারেননি। পরবর্তী ক্ষেত্রে পত্রিকাটি আবার প্রকাশনা হতে শুরু করে। কিন্তু এটা ঠিক যে পরবর্তী ক্ষেত্রে যখন পত্রিকাটি বেরোয় ভারতবর্ষে, তখন তার জনপ্রিয়তা ক্রমানুযায়ী আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়। তো এই সোমপ্রকাশ পত্রিকাটি ভারতবর্ষের সেই সময়ে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ মানে 1851 থেকে 1900 এই সময়কালটায় সোমপ্রকাশ পত্রিকা গভর্নমেন্ট বিরোধী এক শক্তিশালী বিভিন্ন যে খারাপ কাজগুলো, সেই পত্রিকাগুলো কিন্তু সোমপ্রকাশ আমাদের সামনে তুলে ধরেছিল। তো ভারতবর্ষের আধুনিক ইতিহাস চর্চায় এই সোমপ্রকাশ আর বঙ্গদর্শন, এই দুটো পত্রিকাটি কেন গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে, এটা এবারে তোমাদের 4 মার্কের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এরা মাথায় রাখতে হবে। আমরা আজকে এবার আলোচনা করব তোমাদের এই অধ্যায়ের লাস্ট টুকরো কথা একটি পেজে আছে। সেটা হচ্ছে, তোমরা জানো এখন এই শব্দটার সম্পর্কে ভীষণ ওয়াকিবহল, সেটা হচ্ছে ইন্টারনেট, তাই তো? হ্যাঁ, ইন্টারনেট শব্দটি নিয়ে অল্প কিছু তোমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে। কারণ ইতিহাস রচনায় কি করো, বাড়িতে বাবা মার অবর্তমানে বা পারমিশন নিয়ে চুপ করে গুগলে সার্চ দাও, তাই তো? সেই জন্য আমাদের ঐতিহাসিকেরা বা লেখকেরা তোমাদের বইয়ে এই শব্দটি ইনপুট করেছে এবং স্বল্প। তো তোমাদের এইটা জেনে রাখতে হবে যে ইন্টারনেটটা কি। ইন্টারনেট যে আমরা ব্যবহার করি, বেশ, ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক সময় অনেক জিনিস খুব সহজেই মোবাইলের দ্বারা, আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের দ্বারা আমরা বিভিন্ন জিনিস অতি সহজেই পেয়ে যাই। তো ইন্টারনেটের সুবিধাটা হচ্ছে এটি যে তুমি স্বল্প সময়ে, আমরা এর আগে কি করতাম, ইন্টারনেট থাকার আগে আমরা কি করতাম, অনেক বইপত্র আমাদের কিনতে হতো, বিভিন্ন জায়গায় বইয়ের দোকানে যেতে হতো, ছোটাছুটি করতে হতো সোর্সকে নিয়ে আসার জন্য। সেই জায়গাটা আমাদের সময়টা ইন্টারনেট কিন্তু কমিয়ে দিয়েছে। হঠাৎ করে আমরা কোনো ক্লাসে আছি বা কোনো বিষয়ে আলোচনা করছি, মনে হচ্ছে যে জিনিসটা ঠিক কিনা, আমরা সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনিক্স এই সিস্টেমের এই সুবিধাটা কিন্তু নিয়ে নিই যে একটু দেখে নিই তো যে জিনিসটা ঠিক আছে কিনা।
ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু ইন্টারনেটের ডিমেরিটও আছে। সেগুলি কি কি? এমন কিছু বিষয় ইন্টারনেটে তুলে ধরা হয়। আসলে প্রিয় স্টুডেন্ট, তোমরা জানবে ইন্টারনেট কি একটা মানে মঙ্গল গ্রহের কোনো প্রাণী না। ইন্টারনেটে তোমাদের মতোই বা তোমরা যখন ভালো করে পড়াশোনা করবে, তোমাদের মতোই ভালো ছেলেরা বিভিন্ন তথ্য গুগলকে দিয়ে থাকে, তার বিনিময়ে তারা কিছু আয় অর্জন করে। তো বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের তথ্যকে আপলোড করা থাকে, যেটা আমরা সার্চিং করলে তখন কিন্তু ইন্টারনেট গুগলের দ্বারা হোক, ইয়াহুর দ্বারা হোক, আমরা সেটা সেই মাধ্যমে কিন্তু পেয়ে যাই। মুশকিলটা হচ্ছে কি, এইগুলো কিন্তু সর্বাংশে 100% ঠিক থাকে না। অনেক সময় কিন্তু আমাদের ভুল সোর্স আমাদের ইন্টারনেট দিয়ে থাকে। আমি ওই যে বললাম যে সোর্সটা ইন্টারনেটে আমরা পাই, সেটাও কিন্তু আমাদের মতন এক মানুষের দেওয়া সোর্স। তো সেক্ষেত্রে 100% ঠিক হয় না। আর কি হয় না, আর একটি জিনিস তোমাদের আমি উদাহরণ দিই। একটি পরিচিতি গ্রাম ধরো, তোমরা যে যে গ্রামে বাস করো মালদা জেলার প্রতিটা জায়গায় একটি গ্রাম ধরো। তো আমার এই মুহূর্তে মনে পড়ছে একটি গ্রাম, সেই গ্রামটির নাম ধরে নাও আমাদের মালদা টাউনের পুরাটুলি হচ্ছে একটা পাড়া। সেই পাড়াতে এখন হঠাৎ করে বলা হলো যে সরকারি প্রশাসন থেকে প্রশাসনের কাছে চাওয়া হলো যে এই পুরাটুলির দেশবন্ধু পাড়া, সেই দেশবন্ধু পাড়াতে 5 বছরের নিচে কটি বালিকা হ্যান্ডিক্যাপ্ট আছে। প্রিয় স্টুডেন্ট, বোঝার চেষ্টা করবে। 5 বছরের নিচে পুরাটুলি একটা সেই মৌজা, তার একটি পাড়া দেশবন্ধু পাড়া, সেই পাড়ায় ধরো 100টা ঘর থাকে। তার আবার কি বললো, 5 বছরের নিচে কটি, 5 বছরের নিচে কজন বালিকা যারা হচ্ছে বিশেষভাবে অক্ষম বা প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ্ট এরকম আছে। এটা কি সম্ভব? গভর্নমেন্টের পক্ষে দেওয়া রিপোর্ট, আমাদের ডিএম স্যারের পক্ষে রিপোর্ট দেওয়া সম্ভব না। তুমি কি এটা ইন্টারনেটে সার্চিং করলে পাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এই জন্যই তোমাদের ওই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে যে 5টা আঙ্গিক, তার মধ্যে আমরা একটা প্রজেক্টকে ধরি। এই তখনই আমাদের শিক্ষকদের কাজ হচ্ছে সেই ফিল্ডে গিয়ে ইন্সপেকশন করিয়ে নিয়ে আসা, ওই পাড়াতে গিয়ে যে 5 বছরের নিচে কতগুলো মেয়ে আছে, 1 নম্বর, সেই মেয়েগুলো কতটা বিশেষ চাহিদা সম্পন্ন বা হ্যান্ডিক্যাপ্ট, সেই রিপোর্টটা আমরা যখন ডিএম স্যারকে দেব, ডিএম স্যার তখন সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে পারবে। তারপরে এগুলো কি হয়, আস্তে আস্তে ইন্টারনেটে আপলোড হয়। তো এটা কি ইন্টারনেটের একটা ডিফিকাল্টিস। তুমি এই সম্পূর্ণ তথ্য তুমি তোমার গবেষণার জন্য ভবিষ্যতে কিন্তু তুমি নাও পেতে পারো। তো এই হলো তোমাদের পুরো একটা সিলেবাস, ইতিহাসের ধারণা। এই সিলেবাসে ক্রমানুযায়ী আমি যেটা প্রথম দিন থেকে আলোচনা করে এসেছিলাম, সেটা তোমাদের একটা আজকে আমি আবার সাম আপ করে দিচ্ছি, সেটা তোমরা মাথায় রাখবে। প্রথমে যেটা আমি আলোচনা করেছিলাম সেই হচ্ছে যে শব্দ হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে এটি আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম ল্যাটিন শব্দ হিস্টোর আর গ্রিক শব্দ হিস্টোরিয়া, এই দুটি শব্দ থেকে ইতিহাস শব্দটি এসেছে, আমি আলোচনা করেছিলাম। এটা থেকে আসার পর যেটা আমরা আলোচনা করেছিলাম নতুন সামাজিক ইতিহাস কি করে নতুন সামাজিকভাবে আমাদের বর্তমান প্রজন্মের ঐতিহাসিকরা তুলে ধরেছে। সেক্ষেত্রে আমি একটা টার্ম ইউজ করেছিলাম তোমাদের সামনে, যে টোটাল হিস্ট্রি, সামগ্রিক ইতিহাস, হিস্ট্রি ফ্রম বিলো, অর্থাৎ রুট লেভেলের ইতিহাসকে তুলে আনাই হচ্ছে বর্তমান ঐতিহাসিকদের কাজ। রুট লেভেলের ইতিহাস কি করে? আমাদের ঐতিহাসিকরা এখন মনে করছেন যে এতদিন ইতিহাসগুলো লিখিত হতো উচ্চ বর্গীয় অভিজাত ঘরের সন্তানদের, তারা কিভাবে জীবন অতিবাহিত করেছে, তারা যুদ্ধে কেন যোগদান করেছে, তাদের ইতিহাস লেখা হতো, রাজরাজা কাহিনীদের। এখনকার প্রজন্মের ঐতিহাসিকরা ভাবছে যে না, কোনো একটা বিপ্লব, কোনো একটা বিদ্রোহ, ওই 100টা লোকের মধ্যে একজন নেতৃত্ব দিল, তার ইতিহাস আমরা এতদিন পড়ে গেছি। তা কি হয় কখনো? 100টা লোকের যে একটা লোক যে নেতৃত্ব দিল, তার পিছনে 10,000 লোক ছিল। তারা কারা? কৃষক, শ্রমিক। তাদের ইতিহাস কিন্তু তুলে ধরা হয়নি। তাদের ইতিহাসে আলোকপাত করাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য। এবং এ ব্যাপারে ফ্রান্সের ঐতিহাসিক অ্যানালস গোষ্ঠী, তারা তাদের অ্যানালস পত্রিকার দ্বারা আমাদের সামনে তুলে ধরলেন। এবং এদেরই অনুগামী ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, সাবোটান স্টাডিজ এর ঐতিহাসিকরা 1980-র দশকে চলে আসলেন। এদের মধ্যে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম
জ্ঞানেন্দ্র পাণ্ডে, রণজিৎ গুহ, দীপেশ চক্রবর্তী, সৈয়দ আমিন, এই নামগুলো করেছিলাম। এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা আর রুট লেভেলের ইতিহাসকে তুলে আনাটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপরে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম হচ্ছে খেলার ইতিহাস। খেলা কিভাবে জাতীয়তাবোধকে ত্বরান্বিত করে, আমি আমাদের কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানের নাম করেছিলাম। সেই মোহনবাগান ক্লাব কিভাবে উৎপত্তি হলো এবং এরা ইংল্যান্ডের যে সেই সামরিক ক্লাব ইস্ট ইয়র্ক, সেই ক্লাবকে 1911 খ্রিস্টাব্দে হারিয়ে দিল ফুটবল খেলায়। একদিকে বুটেড বলা হয় প্রচলিত ভাষায়, তাদের সঙ্গে আমাদের গ্রাম্য ছেলেরা খালি পায়ে খেলে তাদেরকে ফুটবল খেলায় পরাজিত করলো। এবং পরাজিত করার পর গোটা কলকাতায় যে জাতীয়তা বোধের আবেগ, সেই আবেগের দ্বারা ইংরেজরা নাকি ডিসিশন নিল যে এইখান থেকে রাজধানীকে তড়িঘড়ি দিল্লি করে নিল। তার আগে তোমরা জানো যে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। খেলা হলো, খেলার পরে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে খাদ্যের ইতিহাস। খাদ্য হিসাবে তোমাদের বলেছিলাম যে আমাদের এই যে আলু খাই দৈনন্দিন জীবনে, সেই আলু কিন্তু পর্তুগিজরা প্রথম নিয়ে আসে। পাল্টা আমাদের গোলমরিচ কিন্তু এইখান থেকে পর্তুগিজরা তাদের নিজেদের দেশে নিয়ে গেছে। এই খাদ্যের ইতিহাসটা ডিপেন্ড করে, আমি এই হিসাবে বলেছিলাম যে কাশ্মীরের আজকের যে খাবার সেটা পশ্চিমবঙ্গের খাবার একই হতে পারে না। দক্ষিণ ভারতের খাবারও আলাদা, আমেরিকাবাসীর খাবার আলাদা। এই খাবারগুলো আলাদা কেন হয়? সেই জায়গার ভূপ্রাকৃতিক পরিবেশ, জলবায়ুর উপর ডিপেন্ড করে কিন্তু খাদ্যের আভাস আমাদের গড়ে ওঠে। বেশ, তারপর আমরা বলেছিলাম চলচ্চিত্রের ইতিহাস। এই চলচ্চিত্র আমরা বাড়িতে যে দেখি, চলচ্চিত্র বা টিভি হচ্ছে আমাদের একটা প্রধান মাধ্যম সময়কে অতিবাহিত করার জন্য। তো এই যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রের মধ্যে কি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে নৃত্য, সঙ্গীত, নাটক, এই জিনিসগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। সঙ্গীতের ক্ষেত্রে কি বলেছিলাম যে এই যে গজল যেটা হয়, এই গজলের উৎপত্তি হচ্ছে আরবে রাজরাজাদের প্রতি স্তুতি গানই হচ্ছে গজল। কাওয়ালি হচ্ছে পাকিস্তানের গান। আমাদের দক্ষিণ ভারতের বিখ্যাত গানগুলোর সারনেম হচ্ছে ভজন। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে কি আলোচনা করেছিলাম? নৃত্যের ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে ভারতবর্ষ এত বড় দেশ, বিভিন্ন দেশে আমাদের নাচের স্টাইলটা বিভিন্ন রকম, তাই তো? পাঞ্জাবে ভাংড়া, তোমার তারপরে হচ্ছে কেরল, তারপরে তামিলনাড়ুতে হচ্ছে তোমার যেটা আলোচনা করেছিলাম ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশে কুচিপুডি, অসমে বিহু। এই জিনিসগুলো আলোচনা তোমাদের ভীষণ পরীক্ষায় কিন্তু 1 মার্কের কোশ্চেনের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। নাটকের, চলচ্চিত্রের অন্তর্গত নাটকে আমরা কি আলোচনা করেছিলাম? নাটকে তোমরা জানো যে নাটক যে সময়ে লিখিত হয় সেই সময়ের ব্যাকগ্রাউন্ড, সেই সময়ের সামাজিক অর্থনৈতিক ইতিহাসকে আমরা নাটকের মাধ্যমে মঞ্চস্থ করি। উদাহরণ হিসাবে তুলে ধরেছিলাম দিনদর্পণ নাটকটি, দীনবন্ধু মিত্রের লেখা 1859 খ্রিস্টাব্দে, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে এই নীলদর্পণ নাটক। এবার নাটকের পর চলচ্চিত্রের মধ্যে কি আলোচনা করেছিলাম আমি, যে আমাদের প্রথম সবাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, দাদাভাই ফালকে। তো সেই রাজা হরিশ্চন্দ্র 1912 খ্রিস্টাব্দ থেকে 13, এবং সেই নির্বাক চলচ্চিত্র বাংলায় জামাই ষষ্ঠী, তারপরে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র নির্বাক, এবং সবাক চলচ্চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী, বিল্লমঙ্গল এবং আলোমারা। হিন্দিতে আমি আলোচনা করেছিলাম আলোমারা। এই চলচ্চিত্রগুলো কিন্তু তোমাদের এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমি ক্রমানুযায়ী আলোচনা করেছিলাম সামরিক বাহিনীর ইতিহাস। আমাদের যে এই যে ইন্ডিয়ান কমান্ড, সেই ইন্ডিয়ান যে সেনাবাহিনী, বিশ্বে আজকে বলা হয় সবথেকে 4র্থ শক্তিশালী দেশ ইন্ডিয়া তার সামরিক বাহিনীতে। তো এই সামরিক বাহিনী কি ইউনিট নিয়ে গঠিত আমি বলেছিলাম যে তার মিলিটারি বাহিনী, এয়ারফোর্স এবং নেভি। এই এয়ারফোর্স আর নেভি ব্রিটিশরা প্রথম আমাদের ভারতবর্ষে তৈরি করে যায় 1930 খ্রিস্টাব্দে। এটা 1 মার্কের কোশ্চেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা মাথায় রাখবে। এবং এই সমস্ত যে ইতিহাস, এই ইতিহাসগুলোর মধ্যে আমি বলেছিলাম প্রতিটা ইতিহাসে কিন্তু উল্লেখযোগ্য বইগুলো ছিল। সেই বইগুলো তোমাদের জন্য কিন্তু 1 থেকে 2 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেমন মিলিটারি সিস্টেম অফ ইন্ডিয়া, স্যার জগন্নাথ সরকারের লেখা বইটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমি আলোচনা করেছিলাম হচ্ছে শহরের ইতিহাস।
কিভাবে যুগ আস্তে আস্তে আরবানাইজেশন হয়ে গিয়েছিল এবং নতুন নতুন শহরের উৎপত্তি হয়েছিল। নতুন নতুন শহরের উৎপত্তি কেন হয়েছিল? যখনই বুর্জুয়া গোষ্ঠীর হাতে টাকা গিয়েছিল, তাদের প্রোডাকশন তারা বাড়িয়ে দিয়েছিল। প্রোডাকশন বাড়ানোর ফলে কি হয়েছিল? সেই সমস্ত তাদের নতুন নতুন বাজার সৃষ্টি হয়েছিল। এই নতুন নতুন বাজার সৃষ্টির ফলে নতুন নতুন শহরের সৃষ্টি হয়েছিল। এই নতুন নতুন শহরের সৃষ্টির ফলে কি হলো? যে শহর আস্তে আস্তে তার ইতিহাসের পরিধিটা বিস্তার করলো। এই গেছিল শহরের ইতিহাস। তারপরে আমি আলোচনা করেছিলাম পরীক্ষাতে বা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস। তোমাদের 4 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে পরিবেশ, এই পরিবেশকে আমরা নিজেরাই যদি শেষ করে দিই তাহলে পরিবেশ কিন্তু আমাদের পাল্টা প্রতিশোধ কিন্তু নেবে। সেই হিসাবে দুটো বইয়ের নাম আমি বলেছিলাম ভীষণ ইম্পর্টেন্ট। রাচেল কার্সন, সেই তার দ্য সি অ্যারাউন্ড আস অ্যান্ড সাইলেন্ট স্প্রিং, এই যে এই দুটি বই তোমাদের 1 থেকে 2 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম এই দুটো বই কিন্তু ভীষণ মনে রাখতে হবে। এবং এই পরিবেশের ইতিহাস চর্চা যে 1970-এর দশকে শুরু হয়েছিল এবং বিশ্ব পরিবেশ যে দিবস 5ই জুন, সেই 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস আমাদের ইউএনও, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে এবং সেইখান থেকে আমরা কিন্তু বিশ্ব পরিবেশ সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম নারীর ইতিহাস। তোমরা জানো যে ঘরে মা যত শিক্ষিত তার ছেলে মেয়ে কিন্তু ততটাই ডেভেলপ। তো এই জন্য নারীর ইতিহাস, যে নারীরা প্রাচীন যুগ থেকে ছিল অবহেলিত, ক্রমাগত পুরুষদের ইতিহাস শুধু ইতিহাসে স্থান পেয়েছিল, নারীদের ইতিহাসে স্থান পায়নি। সেই জায়গায় যারা নারী অনুগামী, যারা নারী বিদ্যাকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছিল তাদেরকে বলা হয় ফেমিনিস্ট। বিখ্যাত নাম আমি বলেছিলাম নীরা দেশাই, উইন্ড ক্যামিনার, এই নামগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। নারী ইতিহাসের পর আমরা চলে এসেছিলাম আধুনিক ভারতের ইতিহাস চর্চা, যেটা তোমাদের আমি বিগত লাস্ট 2টি ক্লাসে আলোচনা করে দিলাম। প্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রথম দিন আলোচনা করার সময় আমি বলেছিলাম যে তোমাদের স্বার্থে আমাদের যে ক্লাস 10-এর ইতিহাস সেটা আমরা প্রতিটি অধ্যায় ধরে ধরে কিছুটা সামাপ করে তোমাদের পড়াবো, যেহেতু কোভিডের কারণে তোমাদের হাতের সময়টা খুব অল্প। তো আমি প্রথম দিন 4টে কোশ্চিন তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, তারপরে ক্রমানুযায়ী এই 4-5টি ক্লাসে প্রথম অধ্যায়টা আজকে শেষ করলাম। বাকি 4টি তোমরা গুরুত্ব সহকারে দেবে। আমরা আশা করছি যে এগুলো আসার সম্ভাবনা আছে, আসবেই সেটা না, আমরা পুরো সিলেবাসটা তোমাদের আশা করব যে স্বল্প সময়ের মাধ্যমে পুরোটাই শেষ করা। তো প্রথম অধ্যায়ের 8টি কোশ্চিন তোমাদের 4 মার্কের জন্য আমাদের মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। বাকি যে 4টি ছিল, ইতিহাসের নবদিগন্তর উপর নারী সমাজের ইতিহাস, ফেমিনিজম, যেটা আমি আলোচনা করেছিলাম, সেটা তোমাদের দিলাম 5 নম্বরে। 6 নম্বরে হচ্ছে সরলা দেবী চৌধুরানীর যে আমি আত্মজীবনী বলেছিলাম আর স্মৃতিকথা অনেকগুলো আলোচনা করেছিলাম, তার মধ্যে জীবনের ঝরাপাতা আধুনিক ভারতের ইতিহাস রচনায় ঐতিহাসিকদের কতটা তথ্য দেয়। 7 নম্বর কোশ্চিন হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনায় সমসাময়িক পত্রপত্রিকা এবং চিঠিপত্র একটা বিশেষ স্থান ধারণ করেছে, আমি ক্রমাগত বলে গেছি। সেই পত্রপত্রিকার মধ্যে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ, এই দুটি পত্রিকা থেকে কোন ধরনের ইতিহাস রচনার উপাদান আমরা পেয়ে থাকি, এটা তোমরা মাথায় রাখবে। লাস্ট কোশ্চিন তোমরা গুরুত্ব দেবে, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, চিঠিটি আধুনিক ইতিহাস রচনায় কতখানি গুরুত্বপূর্ণ। তোমরা জানো আমি আজকে আলোচনা করলাম পণ্ডিত জওহরলাল নেহরু তার 10 বছরের মেয়ে ইন্দিরা গান্ধীকে মুসৌরিতে থাকাকালীন তিনি 30 পৃষ্ঠার চিঠি লিখেছিলেন এবং 1929 খ্রিস্টাব্দে ল জার্নাল প্রেস সেটি একটি পুস্তিকাকারে বের করে। সেই পুস্তিকাটির নামই হচ্ছে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার্স। এটা এখন হিন্দিতে আমাদের বিখ্যাত উপন্যাস সেই মুন্সি প্রেমচাঁদ পিতা কা পত্র পুত্রিকা নাম, এই নামে বের করেছে। তো তোমরা এই কোশ্চিনগুলোর উপরে বেশি জোর দেবে। আপাতত আমাদের প্রথম অধ্যায় আজকের মতো শেষ হলো।